সময়টা বিকেল 5:13। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 কিংবা 24-এর মতো হবে। ছেলেটার পোশাকে ঠিক নেই, পেছনের শার্টের কলারের নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনে পথশিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে, তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই, কি হয়েছে? এভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া তোরা, কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1000 টাকার একটা বান্ডেল বের করে তাদের তিনজনকে মিল করে দেয়। পথ শিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, গায়ের কাপড়ে কোনো ভাঁজ নেই, ছেঁড়া প্যান্ট ছেঁড়া শার্ট পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথায় থেকে এলো? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া তুমি কে, আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসে বলে, আমি জয়। আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নেই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টেরই। তোরা যেমন, আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা আবারও হেসে বলে, আমি তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছে ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছে ঘুরে দিন শেষ করে, বুঝলি? পথশিশু ছেলেটার কথা কিছুই বুঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নাই এত টাকা? যা, যে যার কাজে যা। আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাই। জয় হেঁটে হেঁটে চলে যায় ছোট্ট একটা টিনের ঘরে, গিয়ে চকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চকিতে। মা জানো, তোমার ছেলে এই শহরে পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে একা রেখে। জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। মনে পড়ে যায় সে ছোটবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সে অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। জয় এসব যখন বলছিল, তখন তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। জয়ের চোখের পানি মুছে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারহান, কই তুই? ভাই আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে মনিরকে নিয়ে আসিস। ওকে ভাই। জয় কলটা কেটে চকিতে গাটা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কিছুই প্রয়োজন নেই। এমপি, মন্ত্রী, মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরে মনির, ফারহান চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে, চোখ খুললে কথা বলবে। এর আগে কথা বলার সাহস তাদের নেই। 32 মিনিট ফারহান আর মনির দাঁড়িয়ে থাকে। 32 মিনিট পর জয় চোখ খুলে দেখে ফারহান আর মনির দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছানায় বসে বলে, আরিফ, খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছি না। ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই, চাই এবং চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই মিনিস্টার দেখা করতে যায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে যায় জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। ওকে ভাই। এখন যা তোরা। আর আরিফ, খুঁজে বের কর। ফারহান আর মনির চলে যায়। সময়টা রাত 10:09। জয় সিগারেটের জন্য প্যাকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট আছে, কিন্তু সিগারেট শেষ। জয় সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটা ধরে একটু দূরে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে জয়ের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। জয়ের মাথায় রাগ চড়ে যায়। পেছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে সামনে এসে বলে, সরি, আমি খেয়াল করিনি। জয় এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। রাতের বেলা ওই মেয়েটার পুরো মুখটা ভেসে উঠেছে। হঠাৎ মেয়েটার কথায় তার ধ্যান ভাঙে। এই যে শুনতে পাচ্ছেন আমি কি বলছি? হ্যাঁ, শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে বাইরে কেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখিনি এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানেই। ও, আমি রাইজু, আপনি? আমি সোহাগ হাসান জয়। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। হুম, ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। রাইজু চলে যায়। জয় সেখানে দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। জয় সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ফারহান বলে,
ভাই আরিফকে খুঁজে পেয়েছি। হুম। নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। জয় বের হয় তার বাংলোতে যাবে। সেই বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে, দুই দিকে দুইটা জানালা, পেছন বেঁকে একটা দরজা আছে, সেখান দিয়ে ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পরে সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আরিফ। ফারহান জয়কে বসার জন্য চেয়ার দেয় আরিফের সামনে। জয় সেই চেয়ারে বসে বলে, কিরে, তুই তো খুব চালু মাল রে। এত টাকা নিয়ে ঘুরিস, তত বুকের পাঠা আছে রে। দেখ জেকে, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দেবে আমার ভাই, বলে দিলাম। কি বললি তুই? এই শহরে জেকে মারার মানুষ এখনো পয়দা হয়নি। পাওয়ার যার, এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপরে ঘুমাবো। সেটাই হয়েছি, তার কথা আমি রেখেছি। তোর কোন বাপ কি করবে রে এই জেকে? হ্যাঁ, তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে জেকে। রাখ তোর বালের বেচাল। ক্রেডিট কার্ডটা কই বল। আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছুই পারি ফারহান। জি ভাইয়া। ওকে, চেক কর। ওকে ভাইয়া। ফারহান আরিফকে চেক করে কিন্তু ক্রেডিট কার্ড পায় না, তাই বলে। জয় জোরে হেসে দেয়। এই হাসি দেখে আরিফের গলা শুকিয়ে যায়। জয় বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা। দেখ, আমি বের করি ক্রেডিট কার্ড। জেকে আরিফের পায়ের নিচে জোরে গুলি করে, তার পায়ের আঙ্গুল থেতলে যায়। জয় তার হাতের জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারহান, এটাই ক্রেডিট কার্ড। আমি কে তোরা জানিস। তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। কি বলি, তোর ভাই ড্রাগন মারবে? হাসি পেল রে। যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলি জয় আরিফের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আরিফের লাশটা চেয়ারসহ মাটিতে পড়ে যায়। জয় মন খুলে হাসে। জয় বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। জয় ফারহান মরি চলে যায় জয়ের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে, ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই জয়ের ফিঙ্গারপ্রিন্টের সিস্টেমে করা। জয় সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বোঝা যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত করে ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আরিফ ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না উপাস থেকে। আরিফের লাশের কথা শুনে তার ভাই হতবস্ত হয়ে পড়ে। কে খুন করেছে তার ভাইকে সেই লোকটা জুড়ে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ড্রাগনের ভাইকে মারার? আকাশ, তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস। বস, আমার মনে হয় যে আরিফ ভাই কে মেরেছে, সে সাধারণ কেউ না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে, তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যে করে হোক তাকে খুঁজে বের করবই। সেই দিন ড্রাগন তার ভাইকে দাফন করে, কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নিবি। অন্যদিকে জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে বসে গল্প করছে। ফারহান আর মনির জয়কে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। জয় বলে, কিরে, তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো। তুমি ভাবলে কিভাবে বলো তো? হয়েছে, আয় এখন খাবো। তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পরে ফারহান মনি চলে যায়। জয় রুমে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে জয় তো পুরোই অবাক হয়ে যায়। কালকে রাতের কিছু ছবি আরিফকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার জেকে ওরফে জয়। জয় খুব ভয় পেয়ে যায়। তার গোপন নাম জানে কিভাবে। জয় তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। কে আমার সাথে এমনটা করতে পারে? জয়কে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। জয় ভেবেই পাচ্ছে না। আমার বাংলার খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? ধুর, আর ভাবতে পারছি না। যে করে হোক বের করতে হবে, সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দিব। ড্রাগনের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আকাশ, এই শহর তন্ন তন্ন করে খোঁজ কে মেরেছে আমার ভাইকে। আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। জয় বাহিরের টং দোকানে বসে সিগারেট টেনে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপানের বাজে কিছু কথা। জয় সেদিকে তাকিয়ে দেখে
একটা মেয়েকে কিছু বাজে ছেলে কথা বলছে, আবার ওনা ধরে টান দিচ্ছে। জয় এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই কে রে তুই? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করিস, আবার আমাকে বলছিস কেন বলতে হবে? দেখ ভালো করে বলছি, চলে যা এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। জয় একটা ছেলের কলার টেনে কানে কানে বলে। এই পাওয়ারফুল গ্যাংস্টার জেকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় বড় করে তাকায় তার দিকে, হুমড়ি খেয়ে পড়ে যায় জয়ের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি। এই জীবনে আর এমন করবো না। এখন থেকে নারীকে সম্মান দিব। ভাই এবারের মতো মাফ করে দিন। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। জয় মুচকি এসে সেখান থেকে এসে আবারও টং দোকানে বসে আর একটা সিগারেট জ্বালায়। রাত 10টা, ড্রাগন বসে আছে সোফায়, সাথে আকাশ দাঁড়িয়ে আছে। ড্রাগন বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নেই, কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, নাহলে তোরা আর আলো দেখবি না। সোজা ওপরে পাঠিয়ে দেবো সব কয়টাকে। জয় বসে আছে তার ক্লাবের রুমে। আশেপাশে কেউই নেই। বা হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবেই পায় না সেই রাতে কে ছবি তুলেছে, তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে, সেটাই জানতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে হঠাৎই জয়ের ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখি কল রিসিভ করতেই উপাস থেকে অচেনা মেয়ের কণ্ঠ বলে, কি মিস্টার জেকে ওরফে জয়, খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয় সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কি করতে পারে? সবটাই জানি মিস্টার জেকে, এটাও জানি নিজের বাবাকে নিজের গলা টিপে মেরেছো। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্যই থেকে যাক না, এত তাড়া কিসের মিস্টার জেকে? জয় মুচকি হেসে বলে। ওকে। অচেনা মেয়েটি কল কেটে দেয়। জয় ভাবতেই পারছে না এই মেয়েটা কে হতে পারে। মিলি হবে না সে? সে হবে কিভাবে? হ্যাঁ, তাকে তো আমি নিজের হাতেই মেরেছি। মরা মানুষ এসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়া পাচ্ছি না। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। জয় ফোনটা কেটে দেয়। মুচকি এসে ঘুমের রাজ্যে পা বাড়ায় জয়। যার বাবা নেই সেই বোঝে বাবার জায়গাটা কতটা দামি একটা জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার অনেক চেষ্টা চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমনি আমার বাবা মাও আমার কাছে সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না। জিকে, আমি আমার বাবার খুনির প্রতিশোধ নিয়ে ছাড়বো, অপেক্ষা কর তুই। গেম তুই একাই খেলতে পারিস, আমি পারি না? আমিও পারি রে গেম খেলতে। সকালবেলায় জয় ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মনির বলে, ভাইয়া ড্রাগন তোমাকে পাগলের মতো খুঁজছে। জয় ড্রাগনের কথা শুনে বিছানায় উঠে বসে বলে, ফোন রাখ। জয় ঘুম ঘুম চোখেই হেসে দেয়, বলে, যাক, সকালটা হাসি দিয়ে শুরু করা যাক। জয় আবারও হেসে ওঠে। জয় ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11:04। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। জয় খেয়ে আবারও রুমে যেতেই আবারও তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বার দেখে হালকা মুচকি এসে রিসিভ করে। জেকে, তুমি একটু বেশি করে ফেলছো। ড্রাগনের ভাইকে মেরেছ। ড্রাগন কিন্তু সাধারণ মানুষ না। এই জেকের সাথে পাঙ্গা দেবে এমন মানুষ জন্ম হয় না এই পৃথিবীতে। মিনিস্টার, তুই তো জানিস এই জেকে কি করতে পারে। জানি আমি, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কলটা কেটে দেয়। জয় কল দেয় আন্ডারওয়ার্ল্ডের সাকিবের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কেন করতে গেলেন? ড্রাগন পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার বাইকে মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ড্রাগনকে কোনো রকমে থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দেই,
সে বেশি পকপক করলে আমার মাথায় গরম হয়ে যাবে বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ড্রাগনকে কিছুই করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলে তো ড্রাগনের কাছে এই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ড্রাগনকে দেখেছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। জি ভাই। জয় কল কেটে দেয়, ভাবনার জগতে পা বাড়ায়। সে এটা কেন করবে? ছবিগুলো ড্রাগনের কাছে পাঠিয়েছে কেন? ড্রাগনের সাথে তার কিসের সম্পর্ক? কিছুই ভেবে পাচ্ছে না সে কি করতে চাচ্ছে। সালি, তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দেব। বিকাল 5টা। জেকে, তুই আমার ভাইকে মেরেছিস? তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দেব। আকাশ, জি বস। আশরাফুলকে বাংলাদেশে আসতে বল। আমি জয়ের লাশ দেখতে চাই। জি বস। জয় তার বাইকে বসে আছে, সিগারেট টেনেই যাচ্ছে একটার পর একটা। তখন মনির বলে, ভাইয়া কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ড্রাগন বেশি বাড়াবাড়ি করলে তাকে একবারে শেষ করে দিব। না, এত তারা কিসের? আগে খেলতে দে 1+2 গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবি। হঠাৎ জয়ের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে জয় তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার জেকে। চিন্তিত নাকি? ড্রাগন চিন্তা দিয়েছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারিস না? কেন ওই ছবিগুলো ড্রাগনের কাছে পাঠিয়েছিস? হ্যাঁ, আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস? এটা রহস্যের খাতায় লিখে রাখ। জয় মুচকি এসে বলে, ওকে, লিখে রাখলাম। আর কি বললি? তুই খেলবি আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্ট হয়ে গেলি রে। এই দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করবো আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কলটা কেটে দেয়। জয় এবার একটু চিন্তায় পড়ে যায়। মেয়েটা আসলে কি করতে চাচ্ছে? সবচেয়ে বড় কথা, তার সাথে তার কিসের শত্রুতা সেটাই খুঁজে পাচ্ছে না সে। তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ভাইয়া, ভাই। ফারহান আর মনি চলে যায়। জয় বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পেছন থেকে ডাক দেয়। জয় পেছনে তাকাতি দেখে সে রাতের মেয়েটা লিয়া। জয় বাইক থেকে আবারও পা নামিয়ে বসে। মেয়েটা কাছে এসে বলে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত। না, আপনি এই সময়? না, বাসা থেকে বের হই নাই। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। জয় লিয়ার সাথে যায়। একটু যেতেই দেখে ফুচকার দোকান। জয় বুঝতে পারে লিয়া ফুচকা খাওয়ার জন্যই নিয়ে আসছে। লিয়া বলে, আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। জয় ভাবে এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো? কি ভাবেন? কিছু না। মামা, 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। জয় মুখে না দিয়ে লিয়ার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যি মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। যে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায় সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। জয় খাচ্ছে না দেখে লিয়া বলে, কি হলো, খাচ্ছেন না কেন? কই, খাচ্ছি তো। আমার জীবনে ভালোবাসা নামকটা নেই। কোনো গ্যাংস্টার জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে। কখন কোন দিক দিয়ে গুলি এসে বুকে লেগে মরার লাশটা মাটিতে পড়ে থাকবে বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। মনে মনে বললাম, আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়ে আর খাবেন না? ওকে, দাঁড়ান, বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিয়েছি, আপনার দিতে হবে না। চলেন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। জয় লিয়াকে নিয়ে বাইকে ওঠে। লিয়াকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 11টা বেজে 12 মিনিট। রাত 10টা বেজে 12 মিনিট। জয় বসে আছে ক্লাবে সিগারেট হাতে। চারপাশটা নাচে গানে ভরে উঠেছে। জয় উঠে বাহিরে এসে বাইকে ওঠে। বাইক চলতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইক আটকায়। জয় বাইক থেকে নেমে বলে, কি হয়েছে ভাই? রাস্তা ব্লক করে দাঁড়িয়েছেন কেন? তোর জানটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি রে। জয় মুচকি হাসে। এই হাসির কারণটা হয়তো তাদের জীবনটা কেড়ে নেওয়ার কারণ। তাই নাকি? এই কয়জন আমার জীবন নিবি? আমরা আছি 11 জন, আর তুই একা। ফুচকা একটা ছেলে তুই, তোকে মারতে আমি একাই যথেষ্ট রে।
জয় এবার জোরে হেসে ওঠে। তারা জয়ের হাসি দেখে একটু ভয় পায়। তাহলে আয়, দেরি করছিস কেন? প্রথম ছেলেটা হকি স্টিক নিয়ে জয়ের সামনে যে বাড়ি দিতে যাবে, সেই মুহূর্তেই জয় ঘুরিয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠে বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় জয়কে মারার জন্য। জয় পেছন থেকে 9mm ক্যালিবারে 2টি পিস্তল 2 হাতে নিয়ে ডিরেক্ট সব কয়টার কপাল বরাবর শুট করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। জয় বলে, কিরে আয়, মারবি না আমাকে? ছেলেটা জয়ের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। আমার জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবনে এই ভুল করব না। জয় মুচকি এসে বলে, কে পাঠিয়েছে তোদেরকে? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করব না। জয় ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। ড্রাগন ভাই পাঠিয়েছে আমাদেরকে আপনাকে মারার জন্য। জয় হেসে দেয়। আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারো হয়নি। এই পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দা হয়নি রে। ছেলেটা জেকের নাম শুনে অজ্ঞান হওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতো মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। এই জেকে কে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। হ্যাঁ, ওপারে ভালো থাকিস। এটা বলি জয় তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। জয় মুচকি এসে বাইকে বসে। ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই জয়ের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে ফারহান বলে, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনো সিম কোম্পানিতে তৈরি করেনি। এই নাম্বারে কোনো ক্লুও পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই এটা হয়তো নেট কালেকশন নাম্বার থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা তুই। কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। জয় কলটা কেটে দেয়। ভাবনায় পড়ে যায় জয়। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? একটা নম্বর দিয়ে SMS আসে, কলও আসে, তাহলে সেই নাম্বারটা কোম্পানিতেই নেই। দূর, মাথা ব্যথা হয়ে যাবে। আর ভাবতে পারছি না সে কি চায় আমার কাছে। হ্যাঁ, আমি তার কি ক্ষতি করেছি? আমার পিছু কেন নিয়েছে সে? আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই করব। এই জেকের সাথে কে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। যে লাগতে আসে একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দেবো সলির বাচ্চাকে। বস, জেকে সবগুলোকে মেরে ফেলেছে, একটা বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলা সেই লাশগুলোকে উদাও করে ফেলছে। একজনের লাশও পাওয়া যায় নাই। জেকাকে এভাবে কিচ্ছু করা যাবে না। তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলেছে সে কবে বাংলাদেশে আসবে? বস 3 দিন পরে আসবে ছোট সাহেব। কে? আসুক আমার ছেলে, পরে জয়ের মৃত্যু আমি আমার নিজের হাতে দিব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজের হাতে নেব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিব। বস, ছবিগুলা যে পাঠিয়েছে সে কে? আপনি কি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালে আমি বুঝতেই পারতাম না আমার ভাইকে জেকে মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু সে কে বস? সে কিভাবে ছবিগুলো তুলেছে? সে কিভাবে ছবিগুলো তুলেছে? আর আপনাকে বা কিভাবে চেনে? আমার মনে হয় জেকের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলো আপনার কাছে পাঠাবে কেন? যে কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভেবেছি, সে আমাকে কিভাবে চিনে। আমার শুধু জেকেকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম, আমার কেউ নাই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেল, আর একজন ছিল তাকেও মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। জেকে তুই অপেক্ষা কর, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি আর আমি তোর মরা দেখে আনন্দ নেব। হা 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 হা। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নেই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে হারিয়েছি আমি পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা খুব মনে হয়, খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা।
আমি ভালো নেই। ওপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে মা, সব সময়। মানুষ প্রেম ভালোবাসে কষ্ট পেয়ে রাত্রে রাত্রে পরে কান্না করে, বালিশ ভেজায়। আর আমি আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2:47। জয় ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেয়ের সিপের ভেতর থেকে 3 প্যাকেট সিগারেট নিয়ে আবারও বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় জয়ের ফোনটা বেজে ওঠে। জয় নাম্বারটা দেখে মুচকি হাসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুব ভয়াবহ হবে রে। তুই কি মনে করছিস আমি কিছু বলবো না? তুই ভালো করে জানিস এই ড্রাগন কি করতে পারে। আজাইরে পেঁচাল করার জন্য কল দিয়েছিস নাকি? হ্যাঁ, পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কি করতে পারে তা তুই ভালো করে জানিস। টিপ্পার বাচ্চা, আমার সাথে লাগতে আসছিস না? আগুনে পা রাখতে যাস না, পা সহ শরীরটা পুরো ছাই হয়ে যাবি। জয় রেগে কলটা কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারতেছি না, নাম্বারও তো নিয়েছি, বলেছি কল দেব, পরে আর দেই নাই। ভয় লাগে যদি কিছু বলে। লিয়া এসব কথা নিজে নিজে বলে, আবার হাত দিয়ে মুখটা ঢেকে রাখে। কথায় আছে না, লজ্জায় নারী ভূষণ। নিজে নিজে বলছে, আবার নিজে নিজে লজ্জা পাচ্ছে। হয়তো লিয়ার মনে জয়কে নিয়ে ভাবনা হচ্ছে। বসে আছে সোফায়। ফারহান মনির দাঁড়িয়ে জয়কে বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই দেওয়া হয়নি, আজকে বিকালে দিব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাবো। বিকেল 5টা। জয়, ফারহান, মনির এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় লিয়ার সাথে দেখা। লিয়া বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানা বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমারই এতিমখানা, মা মারা যাওয়ার পরে এতিমখানাটা দিয়েছি। অনেক ভালো। এরা দুজন কে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। ফারহান আর মনির চলে যায়। জয় ফারহান আর মনিরকে নিজের ভাইয়ের মতোই দেখে, কোনো কিছুর কষ্ট দেয় না। লিয়া বলে, চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? সেই দিন তারা অনেক ঘোরাঘুরি করে। লিয়াকে বাসায় দিয়ে জয় রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। জয়ের হাতে সিগারেট, একটু পরপর সিগারেটে টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাইরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয় পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ ঘাড়ে চাপ দিয়ে আরো নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবেই। জয় এসব ভাবতে ভাবতে চলে আসে চত্বরের পাশে। চত্বরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। জয় দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড় খুর। জয় মুচকি হাসে। ছেলেগুলো জয়ের মুচকি হাসি দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ। জয় এবার জোরে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্রই না। দেখ, হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করব না। আমাকে কিছু করার আগে তোদের জীবনের কথা একটা বার চিন্তা করিস। আমার শহরে ছিনতাই করিস, একটা বার ভাবলি না এটা কার শহর? হ্যাঁ, এই শহরের রাজত্ব কে করে? এই তুই কে রে? বেশ তো বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলি, সাথে কি আছে দিয়ে চলে যা। জয় পেছনে হাত দিয়ে কোমরের 2 সাইড থেকে 2টা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই 2টা জিনিস আছে, নিয়ে যা। ছেলেগুলো বড় করে ঢোক গিলে চোখ বড় বড় করে তাকায় জয়ের দিকে। জয় বলে, কিরে নে, নিয়ে চলে যা। তবুও আমাকে মারিস না ভাই, নে নিয়ে চলে যা। ছেলেগুলো জয়ের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন আমাদেরকে, আমরা চিনতে পারি নাই ভাই, আমাদের জীবনটা ভিক্ষা দিন, এই জীবনে চিন্তাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই জেকে কাউকে মাফ করে না। যে জেকের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনোই এই জেকে বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। ওপারে ভালো থাকিস, গুড বাই।
বলি 4টা বুলেট 4 জনের মাথায় ভরে দেয়। 4 জনের লাশ পড়ে থাকে রাস্তায়। জয় শুনতে পায় একটু দূরেই কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। জয় সেখান থেকে চলে আসে বাসায়। এসে বিছানায় গাটা এড়িয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রাত 2টায় জয়ের ঘুমটা ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হাই জেকে, ঠান্ডা মাথার গেমার। কেন কল দিয়েছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাঠা। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ড্রাগনের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন দিয়েছিস? এটা ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। জয়ের ঠোঁটে মুচকি হাসে। জয় বলে, তাই নাকি? ছোট গেমও খেলতে পারিস তুই? হ্যাঁ, এই জেকের সম্পর্কে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই করব। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেদিনই তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার জেকে। মেয়েটা কলটা কেটে দেয়। জয় চিন্তায় পড়ে যায়, ড্রাগনের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে, আর ড্রাগনই বা তাকে কি করে চিনে। ঘুমচড়া মাথাটা আউলা হয়ে যাবে, মনে হচ্ছে এমনটা। ভেবেই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। সকাল 9টা। জয় বসে আছে মিনিস্টারের সামনে, পাশে দাঁড়িয়ে আছে ফারহান, মনির। আমাকে একটু হেল্প করেন জেকে ভাই। সিটি কলেজের ভিপি আমার টেন্ডারটা নিতে যাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি। মনির, হ্যাঁ ভাইয়া বলো। ওই বিপির বাচ্চাকে ঠিক করে দিবি। বেশি পাকামি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলেছি আপনাকে ধন্যবাদ দিব? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই জেকে কারো কাছ থেকে ধন্যবাদ দেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম। আর ফারহান, মনির, কাজ শেষ করে বাসায় চলে যাবি। আমি রাতে আসবো না। ওকে ভাইয়া। জয় মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরো স্মৃতি ভুলে থাকে। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ, ছেড়ে দে বলছি। শালা বিপি, রাতটা বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা, মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়? এতক্ষণ তো তুই করে বলেছিস। আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো? মিনিস্টার টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার জেকে ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করবো তোর। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার জেকে ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এইবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না। কলেজের ভিপি ভিপির মতন থাকবি। কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই। যা। বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফারহান আর মনির হেসে চলে আসে বাসায়। রাত 9টা বেজে 23 মিনিট। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেটে টান দিচ্ছে আর ধোয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নেই, হয়তো কারেন্ট নেই, কিন্তু চারটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ জয়ের কানের পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট চলে যায়। জয়ের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। জয় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। জয় তার কোমরে হাত দিবে পিস্তলের জন্য, ঠিক সেই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। জয় নিচু হয়ে যায়, বুলেট উপরে চলে যায়। জয়ের এক হাতে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে চলে যায়। সাথে সাথে সেই 6 জন লোক মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। জয় যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হোঁচট খেয়ে পড়ে যায়। জয় তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা জয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে। জয় বাম হাত দিয়ে কোমরের বাম পাশের পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বলছি, বল কে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। জয় লোকটার হাঁটুর উপরে একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে, ভাই, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে।
ম্যাডাম পাঠিয়ে। হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পেছনে লাগে। জয় সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। জয় চাইলেও কিছু করতে পারবে না। কি হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই বা কি করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া তো সম্ভব নয়। তাহলে কি সে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ? আর আমাকে এবার কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব? কিছুই বুঝতেছি না। সাবধান হতে হবে আমাকে, আরো সাবধান। আর কে আমার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। জয় সেখান থেকে তার ছোট্ট বাসায় চলে আসে। এসে চকিতে বসতেই জয়ের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারের যাত্রায় বেঁচে গেলি, ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও, তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস? আমার সাথে তোর কিসের শত্রুতা? দেখ, ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাওয়াই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না জেকে, অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। জয় মুচকি এসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোনটা কেটে দেয়। জয় ভাবে, তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে? কি বললো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে, আর না, এবার শুরু আমার গেম খেলা। জেকে, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটা আর বেশি দিন নাই। সকালবেলা। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কিভাবে হয় সেটাও উপরওয়ালা জানে। ওয়েলকাম জেকে। আশা বল, তুই কি রে, অবাক হইলি মনে হচ্ছে? অবাক আবার আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি, আসার কথা 6 তারিখ। দুদিন আগেই চলে আসলি, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখছিস। এটাই গেম, বুঝলি? খবরটা আমরাই দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরেও বাপ থাকে। জয় মুচকি হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল জয়ের হাসি দেখে বুঝে যায় সে কিছু একটা করেছে। গেম মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি তোর মতো 100 জন আসলেও এই জেকে কিচ্ছু করতে পারবি না। দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, তাকে বুঝিয়ে দে এই আশরাফুল কি জিনিস। দুইজন ছেলে জয়ের দিকে এগিয়ে যায়। জয় তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই জয় তার বাম হাতটা উপরে তোলে। সাথে সাথে দুটি গুলি এসে ছেলে দুটার কান বরাবর লাগে। দুইটা লাশ মাটিতে লুটিয়ে পড়ে। জয় জোরে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। কে গুলি করছে সে বুঝে উঠতে পারে না। কিরে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? হ্যাঁ। আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে জয়কে গুলি করার জন্য, কিন্তু তার হলো না। পিছন থেকে গুলির জোয়ার বয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ড্রাগনের ছেলে আশরাফুল। কিরে, গেম খেলবি না? আয় খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকিয়ে আছে জয়ের দিকে। জয় মুচকি হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে জয়কে মারতে, এখন সে নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই জেকের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটিয়ে দেব। অনেক বেড়ে গেছিস তুই। তুই বেশি দিন বেঁচে থাকবি না, তোর মৃত্যুর সামনে অপেক্ষা করছে। জয় এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন জয়ের পিছনে এসে দাঁড়ায়। জয়ের দুই পাশে ফারহান, মনির, তাদের পিছনে জয়ের গ্যাংয়ের লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারহান? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে, এমন অবস্থা করে দে। এই কথা শুনে ফারহান ঠাস ঠাস 2টা গুলি করে আশরাফুলের ডান পায়ে। আশরাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিনই মারবো যেদিন তোর বাপকে মারবো। আশরাফুল কিছু বলতে পারে না। কথা বলবে নাকি পা বাঁচাবে, জয় চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া, তোমাকে বলেছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শুনো না। যদি ট্যাগ না করতাম তোমার ফোন, তাহলে কিভাবে কি করতাম একবার ভেবেছো? এই জন্য তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই,
আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি রে। আর এই জেকে কে মারার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই, তোরা হয়তো জানিস। এখন কথা না বলে বাসায় চলো। জয়, ফারহান, মনির চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছুঁই ছুঁই। জয় ঘুমিয়ে আছে, হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরপড়ে ঘুম থেকে উঠে বসে। ফারহান, মনিরও ঘুম থেকে উঠে জয়ের রুমে টোকা দেয়। ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া দরজা খুলো। জয় এসে দরজা খুলে দেয়। ফারহান মনির ভিতরে ঢুকে জয় বলে, বাইরে যাবি না কেউ। কিন্তু ভাইয়া কে গুলি করেছে? আশরাফুলের লোক হবে, দাঁড়া আমি দেখি কে। ভাইয়া সাবধান। জয় বারান্দায় যেতেই শুনতে পায়, এই কুত্তার বাচ্চা জেকে, কই তুই বেরো, আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস। জয় বাহিরে উকি মেরে দেখে ড্রাগন দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। জয় মুচকে এসে ড্রাগনকে বলে, কিরে বাসায় চলে আসছিস দেখি, তোর তো খুব সাহস রে। এক বাপের পোলা হলে সামনে এসে কথা বল। আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা, সাথে K98 স্নাইপার নিয়ে যাবি। ড্রাগন কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকে শুট করে দেবি। ওকে ভাইয়া। ফারহান মনির ছাদে চলে যায়। জয় কোমরের দুই পাশে 2টা 9mm ক্যালিবারের পিস্তল গুজে বাইরে বের হয়। ডিরেক্ট ড্রাগনের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। জয় জোরে হেসে ওঠে। হাসিটা খুব বিদঘুটে ভয়ানক। আমাকে মারবি তোরা? এই শহরে পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কে মারবি তোরা? হ্যাঁ, হাসি পাইলো রে, অনেক হাসি পাইলো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় জয়ের দিকে। জয় ঠায় দাঁড়িয়ে আছে। জয়ের কোনো মাথা ব্যথা নেই। ছেলেগুলো কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে, এই মুহূর্তে স্নাইপার বুলেট এসে সবগুলোর মাথা থেতলিয়ে যায়। জয় জোরে হেসে দেয়। ড্রাগন দাঁড়িয়ে আছে। কিরে আমাকে মারবি না? আয় বেটা ডিপ্পার বাচ্চা। হঠাৎ ড্রাগনের ফোন বেজে ওঠে। ড্রাগন মোবাইলটা কানে ধরতেই বলে, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ার আলো দেখতে পারবি না। এইটুকু বলেই ওপাশ থেকে কলটা কেটে দেয়। ড্রাগন চলে যায়। জয় দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ড্রাগন কিছু না বলে চলে যাচ্ছে। জয় এটা মাথায় নেয় না। জোরে হেসে চলে আসে বাড়ির ভিতরে। ভাইয়া ড্রাগন কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফারহান মনির চলে যায় রুম থেকে। জয় আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। জয় বসে আছে হেলান চেয়ারে। সামনে জয় বসে আছে, কারোর মুখে কোনো কথা নাই। লিয়াও কিছু বলে না। জয় বলে, কেন রেখেছো? কেন রাখতে পারি না? তা তো বলিনি। ওই দিনের পর থেকে তো আর যোগাযোগ করো নাই, একটা বার ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছো। প্রয়োজন মনে করিনি, প্রয়োজন হলে আমি নিজেই ফোন দিতাম। লিয়া চুপ হয়ে যায়। জয় চেয়ে দেখে লিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। জয় বলে, কিছু খাবে? না, আমাকে একটা কথা বলতে পারবা? কি বলো? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমার কোন দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নাই বলো? তোমার সব আছে, তুমি অনেক সুন্দর। যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল জয়, প্লিজ। দেখো আমি আবারও বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ আমার জীবনের সাথে তোমার জীবন চায় না। আমি অন্ধকার জগতের মানুষ। আমি অন্ধকার জগৎ মানে? জয় চুপ হয়ে যায়। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতাই হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু কারণে সব শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিয়েছো না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতের ত্রাস। আমি পাওয়ারফুল গ্যাংস্টার জিএকে। আমার সাথে তোমার চায় না। আমি কখন মরে যাই টেরও পাইবা না। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনে এসে। লিয়া জেকে নাম শুনে কিছুই বলতে পারে না। কি বলবে সে? সে তো জানে জয় সোজা মানুষ। জয় যে জেকে সে জানে না। তবু লিয়া জেকাকে ভয় পায় না। লিয়া বলে,
এর পেছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পা রেখেছো? বলো জয়, চুপ করে থেকো না। আমি বুঝলাম না তার সাথে তোমার কিসের শত্রুতা? জেকে মারতে চাও কেন? জেকে আমার বাবাকে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল কিন্তু পারে নাই। আমি জেকের জীবনটা কেড়ে নিব। ড্রাগন, তুই এর পেছনে লেগে থাক। আমি ওর সামনাসামনি হতে চাই। গেম খেলবো আমি জেকের সাথে, অনেক বড় গেম খেলবো। ঠিক আছে, তুমি যা বলো। কিন্তু বাবা, জেকে তো খুব বড় খতরনাক একটা মানুষ, তাকে কি করে মারবো? সব দিক দিয়েই আটকা পড়ে যাচ্ছি আমরা। সেটা তোদের বাপ ছেলের ভাবতে হবে না, যা করার আমিই করব। তোরা দেখ চেয়ে চেয়ে আমি কি করি। জয় কি বলবে লিয়াকে? তোমাকে আমি কি বলবো লিয়া? এখনো তো আমাকে কিচ্ছু বলবে না। যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে তুমি, আমাকে সহ করবে না, সহ্য করবে না আমাকে। কিন্তু আমার আমার ঠিক তার কোনো দামই দিবে না তুমি। জয় এসব ভাবে হঠাৎ জয়ের ফোনে ফোন বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে অচেনা মেয়েটা ফোন দিয়েছে। জয় কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কিরে আজকাল দেখি প্রেমিকা নিয়েও ঘুরিস, খুব সুখে আছিস মনে হচ্ছে। জয় চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে কিন্তু আশেপাশে কেউ নাই। জয় ভাবে, তাহলে কি সেই অচেনা মেয়েটা দেখেছে আমাদেরকে? কিন্তু আমরা এখানে আছি সে জানবে কিভাবে? কিরে কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপন হারানোর কষ্টটা আজকে বুঝবি তুই। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। জয় মুচকি হাসে। লিয়া জয়ের দিকে তাকিয়ে আছে। জয় মুচকি হেসে বলে, ওকে। ওপাশ থেকে ফোন কেটে দেয়। লিয়া বলে, কি হয়েছে? কে ফোন করেছে? সেটা পরে জানতে পারবে। আমি তোমাকে যা যা বলবো তাই করবা আজকে। কি হয়েছে বলো। যা বলেছি তাই করবা। আমি যেভাবে বলবো সেভাবেই সব করবা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো। পরে জানতে পারবা সব। রাত 11টা। লিয়া তার বাসার রুমে বসে আছে। একটু পর পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। লিয়া ভাবতে পারছে না তার সাথে কি হয়েছে। জয় কেন এমনটা করবে? কি রহস্য আছে? লিয়া এসব ভাবে। হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায় লিয়া। জানালা দিয়ে তাকিয়ে দেখে 3 থেকে 4টা গাড়ি তাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। লিয়া হালকা ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা। লিয়া আরো দেখে গাড়ি থেকে অনেকগুলো লোক নেমেছে। নেমে লিয়ার বাসার ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না। সাথে সাথে সিকিউরিটির কপাল বারবার গুলি চালিয়ে দেয়। লিয়া এবার অনেক ভয় পায়। কি করবে কিছুই বুঝতে পারে না। বারবার জয়ের নাম্বারে কল দিয়েই যাচ্ছে কিন্তু জয় রিসিভ করে না। হুট করে লিয়ার রুমের দরজা টোকা দেয়। লিয়া আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। খুলতেই লিয়ার গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে তোর প্রাণপ্রিয় জয়কে। আজকে দুজনকে একসাথে মেরে মাটিতে পুঁতে দিয়ে যাব। কে তোমরা? আমার কাছে কি চাও? আর জয় কে বা কেন খুঁজতেছ? উপরে পাঠাবো তোর জয়কে, সাথে তোকেও পাঠাবো। ফোন কর তোর জয়কে। লিয়া জয়কে কল দেয়। এবার জয়ের ফোনটাই বন্ধ। লিয়া কি বলবে, জবান বন্ধ হয়ে গেছে তার। হঠাৎ জয় হাতে তালি বাজিয়ে পিছন থেকে বলে, বাহ বাহ ড্রাগন বাহ, এতই শখ আমাকে মারার? হ্যাঁ তুই তো দেখি বড় বাপের গাধা রে। এই জেকে কে মারবি আর এই বুদ্ধি দিয়ে? আরে বেটা, আবার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। জয়কে দেখে লিয়ার মুখে হাসি ফুটে ওঠে। আজকে তোদের দুইজনকে এখানেই মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে তাহলে মার। তার আগে বল তোর সেই গেমার কই রে? সে তো বলতো আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নাই, আমি একাই তোর জন্য যথেষ্ট। হাসি পাইল। ড্রাগনের সাথে থাকা ছেলেগুলো জয়কে মারতে আসে। জয় তার পিছন থেকে তলোয়ার বের করে সব কটাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ড্রাগন আর লিয়া। লিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিরে ওই মারবি না আমাকে? তুই বারবার ভুলে যাস এই জেকে কি জিনিস। তোকে আর বাঁচিয়ে রাখবো না, ওপরে ভালো থাকিস। জয় এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ড্রাগনের মুখে শুট করে দেয়। ড্রাগন মাটিতে পড়ে যায়। লিয়া চিৎকার করে ওঠে পিস্তলের শব্দ শুনে। লিয়া চোখ খুলে তাকিয়ে দেখে ফ্লোরে পড়া লাশে রক্তে ভেসে যাচ্ছে। এসব দেখে জয়কে জড়িয়ে ধরে লিয়া। ভয় পাইছো? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তোমাকে আর এখানে থাকতে হবে না, আবার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সত্যি বলছো? তোমার সাথে নিয়ে যাবে? সত্যি।
লিয়ার চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই সেই চোখের পানি গাল বেয়ে পড়বে। এই কি হয়েছে, কান্না করছো কেন? কিছু না। হয়েছে, এখন চলো। সেদিন রাতে জয় লিয়াকে তার বাসায় নিয়ে যায়। লিয়া জয়ের বাড়ি দেখে হাঁ হয়ে আছে। এত বড় বাড়ি কখনো দেখে নাই লিয়া। জয় বলে, কি হয়েছে, কি দেখো? এত এত বড় বাড়ি তোমার? কেন, পছন্দ হয়নি তোমার? হয়েছে। এটা আমার রুম, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বা পাশের রুমে আমার ভাইরা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। লিয়া চলে যায় রুমে। সকালবেলা লিয়া ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজের মানুষ তো সবাই অবাক, কারণ লিয়া সবাইকে কাজ করতে দিচ্ছেই না, সে নিজেই সব করে নিচ্ছে। ফারহান আর মনির ঘুম থেকে উঠে নিচে এসে দেখে লিয়া খাবার দিয়ে টেবিলটাকে সাজাচ্ছে। ফারহান মনির তো অবাক, এত কিছু রান্না করেছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ফারহান আর মনির আবুল হয়ে যায় লিয়ার কথা শুনে। মনির আবার বলে, আপু, আমরা তোমাকে জিজ্ঞেস করছি, ভাইকে কেন বলবো? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফারহান মনিরের দিকে তাকায়, অবাকের উপর অবাক হচ্ছে তারা দুজন। অবাক হওয়ারই কথা, এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় আসবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারেনি। তাহলে তো ভালোই হলো, একটা সুন্দর ভাই পেলাম। কি বলিস ফারহান? কিন্তু ভাইয়া আমাদেরকে না জেনে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরো খাবারের টেবিলে খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফারহান আর মনির, লিয়া তো রান্নাঘরে। কিরে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফারহান আর মনির তো কথাই বলে না। জয় আবারও বলে, কিরে, কথা বলছিস না কেন? হুট করে লিয়ে এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। ভাবি শুনে জয়ের চোখ তো বড় বড় হয়ে যায়, রুকুচকে তাকায় লিয়ার দিকে। কিরে, কে ভাবি? কাকে ভাবি ডাকিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করিনি। ভাইয়া, এসব বলে লাভ নাই। আমাদেরকে না জেনেই বিয়ে করেছো, আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা, আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই। আর লিয়াকে আমি বিয়ে করিনি। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে আসছো? সে মিথ্যে বলেছে। কি লিয়া, বলো? না, আমি মিথ্যা বলি নাই, আমি তোমার বউ। জয় লিয়ার দিকে তাকিয়ে রাগী লুক নিয়ে তাকায়। ফারহান মনির হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। জয় লিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। লিয়া, কি হচ্ছে এসব? কেন, কিছুই তো হয় নাই, আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না বলে দিলাম। কেন, জয় আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি, আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ, আমার সাথে তোমার এসব হবে না। এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি এখন কখন মরে যাই তার কোনো গ্যারান্টি নেই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। জয় রুম থেকে বের হয়ে যায়। বের হবার সময় দরজার পেছনে ফারহান মনিরকে দেখে। তারাও এই কথাগুলো শুনে ফেলে। চুপ করে নিচে চেয়ে চলে যায় ফারহান আর মনির। জয় বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। লিয়া, আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলি এসে লেগে মরে পড়ে থাকি তার কোনো গ্যারান্টি নেই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না। জয় এসব ভাবতে ভাবতেই চলে আসে ক্লাবে। মন খারাপ হলেই ক্লাব তার সব। মদ হাতে কষ্ট দূরে, মদ হাতে নাই তো সব কষ্ট সাথে। রাত 11টা বেজে 13 মিনিট। রাস্তা ফাঁকা, ল্যাম্পপোস্টের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল। শার্টের বুকের একটা বুতাম খোলা, ঠোঁট বেয়ে মদের কেমিক্যাল লেপটে পড়ছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত জয়। চারদিকটা এতটাই নীরবতা যে রাস্তায় কুকুরটাও আজকে নেই। নাই কোনো কুকুরের ডাক। হুট করেই সামনে হুইল চেয়ারে আরশাফুল এসে বলে,
কুত্তার বাচ্চা, তোকে আজকে একবারে শেষ করে দেব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটা কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে থেকে জীবন শেষ তোর, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথে জয়ের পেছন থেকে মাথায় রড দিয়ে বাড়ি দেয়। জয় মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড়গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে জয়ের। জয় ঝাপসা চোখে পেছনে তাকিয়ে দেখি তো অবাক। তার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে। কাছের মানুষ এতটা বেইমানি করবে ভাবতেও পারেনি জয়। বিপদে আপদে আশেপাশে থেকেছে যার, আর সেই কিনে বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষরাই বেইমানি করে। যাকে জীবনের থেকে বেশি বিশ্বাস করি আমরা, দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ বেইমানি করে না, বেইমানি করলে আপন মানুষই করে। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইকেও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সবাই নিচু। টাকাই দুনিয়ার সব কিছু। টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। রাত 12টা। রাস্তার পথশিশুরা খাবার নিয়ে ঝগড়া করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে, যেখানে তারা প্রতি রাতে ঘুমিয়ে থাকে। পথশিশুদের রাতের জায়গা আর দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না, ওটা কি মানুষের মতো লাগতেছে? তুই যা, আমার ডর করে। জিনপুত হবে মনে হয়। দূর, তুই খাবার নিয়ে তুই ঠিকই কাজে লাগাতে পারস। আরে চল তো আগে দেখি কি এটা। পথশিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই শিশি, দেখ না, এটা তো ওই দিনের সেই ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতাছস তুই? আরে হ বেটা। তারা তিনজনে জয়কে দেখে অবাক হয়ে যায়। তারা ভয় পেয়ে যায়, কারণ রক্তের জায়গাটা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউই ভয় পায়। ভাই, তোরা তাড়াতাড়ি ধর, ভাইয়াকে নিয়ে যেতে হবে হসপিটালে। হ্যাঁ ধর, এই সময় না, ধর বেটা। তারা তিনজন জয়কে নিয়ে যায় হাসপাতালে। এত রাতে হাসপাতাল খোলা থাকবে কিনা সন্দেহ। বেশি দূরে যেতে হয়নি, একটু দূরেই একটা বড় হাসপাতাল আছে, সেখানে নিয়ে যায় তারা। শিশি বলে, স্যার, এই ভাইয়াকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখবো? হাসপাতালের কাজ শেষ তো। স্যার, আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাই আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়ায়। আপনার পায়ে ধরি, দেখেন। কিন্তু কিভাবে এমন হলো আমরা জানি না। আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরে এই ভাইয়া রক্তাক্ত শরীরে পড়ে আছে। পরে আমরা নিয়ে আসছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও। এই নার্স, এদিকে আসো তো। এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। পথশিশুরা বাহিরে বসে আছে। প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডাক্তার বের হয় ভিতর থেকে। ডাক্তার বের হয়ে দেখে তারা তিনজন জেগে বসে আছে। ডাক্তারও ভাবে, একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে, তাদেরকে না দেখলে বুঝতামই না। স্যার, ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে। তোমরা গিয়ে ওই পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডক্টর জয়ের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারটায় কল দেয়। জয়, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয় নাই তো তোমার? কথা বলো না প্লিজ। আপনি কি হন জয়ের? জি, আমি তার স্ত্রী। আপনি কে বলছেন? আমার জয় কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথার অপারেশন হয়েছে, এখন বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হসপিটাল বলেন আমাকে, প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আবু, কি হয়েছে ভাইয়ার? তোমার কেমন লাগছে কেন বলো? জয় হসপিটালে আছে। এইটুকু বলি লিয়া। তারপর বের হয় বাসা থেকে। লিয়ার পেছনে ফারহান মনির। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনের লাইট জ্বালানো। লিয়া, ফারহান, মনির দৌড়ে যায়। ডাক্তার, আমার জয় কোথায়? তার কি হয়েছে বলুন। সে হসপিটালে কেন? কোথায় আমার জয়? প্লিজ আপনি শান্ত হন। উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার জয়ের কাছে যেতে চাই। আমি জয়কে দেখবো। আপু, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সকাল 10টায় জয়ের জ্ঞান আসে। লিয়া জয়ের পাশে বসে আছে। লিয়া সাথে ফারহান, মনির। দরজার বাইরে সেই পথশিশু 3 জন বসে আছে। জয়ের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের 4 দেয়ালের একটা রুমের বেডে শুয়ে আছে। জয়, তোমার জ্ঞান ফিরেছে? ফারহান, ডাক্তারকে ডেকে নিয়ে আসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডাক্তার কেবিনে ঢুকে বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে। আপনি নাকি রাস্তায় পড়েছিলেন, তারপর 3 জন পথশিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই 3 জন কোথায়?
আমি তাদেরকে দেখতে চাই। ওরা বাইরে বসে আছে, জানেন সারা রাত তারা জেগেছিল। ডাক্তার সে তিনজনকে কেবিনে ডেকে দেয়। জয় তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ারই কথা। ভাইয়া তুমি কেমন আছো এখন? ভালো, আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের এই শরীরে অনেক ময়লা। আরে আয় তোরা, তোরা তো আমার আপন মানুষ, ময়লা কিচ্ছু হবে না। তিনজন জয়ের পাশে গিয়ে বসে। জয় উঠতে চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই কি করো তুমি? এখন উঠতে হবে না। ফারহান, হ্যাঁ ভাইয়া বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সব সময় তাদের তিনজনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফারহান তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়। ভর্তি করিয়ে দিয়ে আবারও চলে আসে হাসপাতালে। বিকেল 5টা। লিয়া বসে আছে জয়ের পাশে। ফারহান মনির বসে আছে চেয়ারে। মনির বলে, ভাইয়া কি হয়েছিল? কে এমনটা করেছে? সুস্থ হয়ে তারপর বলবো। কার এত বড় সাহস? ভাইয়া তোমাকে বলতেই হবে কি হয়েছিল। তোরা এত পাগলামো করিস না, যা করার ভালো হয়ে করব। একটা কেউ ছাড়বো না, সব কটাকে কুপিয়ে টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। চারদিকে নাচ গান, মদের আড্ডা, লাল লাইটে ছড়াছড়ি চারপাশ। সাউন্ডের বক্সের শব্দে কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট। বসে আছে সামনে হুইল চেয়ারে আরশাফুল, সাথে আরো কয়েকজন। মিনিস্টার ধন্যবাদ আপনাকে। কি চাই বলেন? না মানে একটু যদি শরীরটা গরম হতো। ওকে, বুঝেছি। রোমান, জি ভাই। কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দে। ওকে ভাই। আমার শিকারকে অন্য কেউ শিকার করবে তা কিভাবে হয়? আর জেগে তো কই মাছের জান বেঁচে গেল আমার হাতে মরলে হয়তো বেঁচে থাকতো না। এবার একটু অন্যভাবে খেলা যাবে। রাত 11:19। জয় শুয়ে আছে বেডে, সাথে লিয়া। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউই পাগলের মতো হয়ে যায়। কি করবে ভেবে পায় না। লিয়া বলে, সেদিন বাসা থেকে না গেলে আজ এমনটা হতো না। কিসের এত রাগ তোমার? হ্যাঁ, মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। মারতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। আসো খাবে, আস্তে করে ওঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাই। চেষ্টা করো ওঠার। জয় শোয়া থেকে উঠে বসে। লিয়া জয়কে খাইয়ে দেয়। খাওয়ার পরে ওষুধ খাইয়ে দিয়ে আবারও শুয়ে দেয়। এইভাবেই লিয়া জয়ের কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে জয় সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় জয়। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়ায় পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আরশাফুল। ভাই ভাই তো উঠি, এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকে একটু দেখেন। কথা খারাপ বলে নাই, আপনি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন। আমি আপনাকে সাহায্য করব না তা কি হয় নাকি মিনিস্টার সাহেব? তো আজকে উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ওকে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাহিরে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। এই কি হয়েছে, গাড়ি ব্রেক করলি কেন? স্যার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। চুপ। মিনিস্টার গাড়ির গ্লাস নামিয়ে বাইরে উকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এই এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়? যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখে ভ্রুতে রিং, চোখগুলা লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিনিস্টারের কথা শুনে হেসে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই, জেকে ভাই আপনি? কিরে অবাক হইলে মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন, কিন্তু কি করে? সেদিন তো। চুপ কর, অস শুনতে চাই না তো। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম আমি, তোর সব কাজে সাহায্য করেছিলাম আমি, তোকে মিনিস্টার বানিয়েছি আমি, তোকে টাকার মালিক বানিয়েছি আমি। আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। তুই চাইলে কোটি টাকা তোকে দিতাম। তুই বলেছিস তোর টেন্ডারের জন্য অন্য কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তা হতে দেইনি। আর তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে মরার জন্য বিক্রি হয়ে গেলি আমার শত্রুর কাছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ প্লিজ ভাই মাফ করে দিন। পাছার বলছি, তুই জানিস আমার সাথে যে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল?
ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যে বললি, মৃত্যুর মুখে থেকেও মিথ্যে। আশরাফুল কোথায় সেটা বলতে বলেছি। ভাই জানি না। ওপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা বলেই জয় মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝেই মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলি দৌড়ে পালায়। জেকে হেসে দেয়। সকালবেলা আশরাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকার মানুষের ঘুম ভালো হয়, আর সে চিন্তাহীন ঘুম যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে তাহলে ঘুমটা ভয়ে পরিণত হয়। আশরাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, জেকে কে মারতে পারলি না, এবার নিজে মরার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ভালো করে এক হাতে চোখ কষলিয়ে বলে, যে কে বেঁচে আছে মানে কি? তাকে তো শেষ করে দিছি। আর যে কে বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে জেকে, এখন তোর পালা। কি? মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার, আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। আশরাফুল কল কেটে দেয়। বিছানা থেকে নেমে হুইলচেয়ারে বসে গ্লাসে থাকা পানিটুকু পুরোটুকু শেষ করে। ভাবে তাকে তো মেরেই ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে কে মারলো, কখন মারলো? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাইয়া একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া, লিয়া আপুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলাতে জয় মনিরের দিকে রাগী লুক নিয়ে তাকায়। ফারহান বলে, ভাইয়া মনির ঠিকই বলেছে, লিয়াপুকে বিয়ে করো। দেখ, এসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এসব কথা বলিস? ভাইয়া লিয়া আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছি। এসব নিয়ে পরে ভাবা যাবে, আমি একটু বাইরে গেলাম। লিয়া দরজার আড়াল থেকে সবটা শুনে ফেলে। মুচকি হেসে বিছানায় পড়ে কোলবালিশে মুখ গুজে দেয়। জয় বাহিরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে। দোকান থেকে চলে যায় কলেজের পাশে। পুকুর পাড়ে পাশে রাখা ছোট্ট বেঞ্চ, সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়। সিগারেট ফেলে দিবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জয় নাম্বার দেখে মুচকি হেসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম জেকে। আমারও একই কথা। এতদিন কই ছিলি? নাকি ভয় পেলি? বলেছিলি দেখা হবে, পরে তোর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছের জান রে, মরে গিয়ে তো বেঁচে গেলি। সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। হাসি পাইল রে, খুব সুন্দর জোকস বলতে পারিস তুই। ভালো লাগছে জোকসটা। তোকে যদি আমি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না। খেলা হবে, ভালো থাক, দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার সাথে গেম খেলে মাথা মোটা মেয়েটা। হ্যাঁ, আমি একটা কথা ভেবে পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা। যেই হোক, তার মৃত্যু আমি আমার নিজের হাতে দেব। রাত 12টা। রাত 12টা বেজে 9 মিনিট। চারদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বাড়ির টেবিলের উপরে বসে আছে অচেনা সেই মেয়েটি। তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে উঠাতেই গান বন্ধ, সাথে নাচানাচিও। আঙ্গুল দিয়ে সবাইকে বের হতে বলে। সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়েটি বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? ঠিক আছে, সেটা তো আপনি জানেন আমি কি বলতে চাই। মুচকি আসে মেয়েটা। হাতের আঙ্গুলে একটা চাবির রিং। সে রিংয়ে শুধু একটা ছোট্ট চাবি। হাতের আঙ্গুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যে কাজ একা করতে পারবি না সেই কাজ করতে যাস কেন? আর তুই তো জানিস যে কে কি মাল, সে তো আগুনের ওপর দিয়ে দৌড়ায়। আর আমাকে বলতে ভুলে গেলি, রক্তের গরম আছে তোর। কি করব, সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি। কিন্তু আপনি জেকের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো? আমার বাবাকে জেকে মেরে ফেললো। তোর বাবাকে মেরেছে দেখে তুই সাথে সাথে জেকে কে মারতে গেলি, আর আমার বাবাকে মেরেছে
আজ 3 বছর হয়েছে। কই আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তাকে মারতে হবে। আমি মাথা ঠান্ডা রেখেই খেলে যাচ্ছি তার সাথে। এটাই শেষ খেলা তার সাথে। এই খেলায় আর মিস হবে না। তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুজন লোক। গাড়ির সামনে আলগি দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক করায় আশরাফুল জেগে যায়। কিরে, গাড়ি থামিয়েছিস কেন? চুপ। এই বাঞ্চুদ, গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে এসব বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষই নেই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উকি দেবার সময় চেয়ারসহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতেই সামনে বড় শক্ত জুতা দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত দেখে। আশরাফুল তো অবাক হয়ে যায়। দম বন্ধ হওয়ার মতো অবস্থা তার। হাতের তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। জেকে তুই? কিরে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কিরে, তোকে তো আমি মারবো না, আর মারার আগে এসব বলছিস? আমাকে ছেড়ে দে জেকে। এই শহরে কোনো পোলা জন্ম হয় নাই যে জেকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে, এমন কোনো পোলা পয়দা হয়নি রে। দেখ, আমাকে ছেড়ে দে। আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না। আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবো। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না। তুই বলবি না? আমি জানি না, জানলেও বলে দিতাম। ওকে, ওপরে ভালো থাকিস। গুড বাই। জেকে তার হাতে থাকা তলোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটাকে আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে। জেকে তলোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খুশির ভেতর রেখেই বাহিরে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলা খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেক বুকের ডান পকেটে, তার সাথে 2টা সাদা চামড়ার মেয়ে। গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ডুকডুক করে খাচ্ছে, নাই কোনো চিন্তা। লাগলে আরো পাবি। এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার খুলিটা উপার দিয়ে বের করা। বস, আমরা তো শুধু টাকা চাই। আপন মানুষ দিয়ে কি হবে? টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা। যখন যা চাবি তাই পাবি, নো চিন্তা, আমি আছি। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে 2টাকে গাল ভরে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়েটি মুচকি হাসে। সকালবেলা জয় ঘুমিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে লিয়া। চা টেবিলে রেখে জয়ের পাশে বসে লিয়া চেয়ে আছে জয়ের মুখের দিকে। মুচকি এসে মাথায় হাত দিতেই বলে, লিয়া, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, ওঠো চা খাবে। আর ফ্রেশ হও, একটু বাইরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারহানকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নেই। লিয়া রাগ দেখিয়ে বের হয়ে যায় জয়ের রুম থেকে। জয় মুচকি এসে বিছানা থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছে মনে হচ্ছে। কিছু হয় নাই। তো তোমাকে রাগি রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ের সাথে কিছু হয়েছে? হয়েছে। তোরা আপু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। জয় সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথাটা বলে। লিয়া রাগী লুক নিয়ে তাকায় জয়ের দিকে। জয় চোখ টিপ দেয় লিয়াকে। মনির বসে আছে খাবারের টেবিলে। জয় বলে, কিরে, ফারহান কোথায়? ভাইয়া সে ঘুমাচ্ছে এখনো, ডেকেছি বলে একটু পরে উঠবে। জয় খেয়ে আবার উপরে যেতে নিলে লিয়া বলে, মনির, আমি একা যাব বাহিরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু, আমি যাই তোমার সাথে। না, আমি একাই যেতে পারবো। মনি গাড়ি চাবি দিয়ে দেয়। জয় সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায় লিয়ার রুমে। লিয়া উপরে উঠে তার রুমে যায়। গিয়ে কাপড় খুলতে নিলে জয় গিয়ে আটকে দেয়। লিয়া জয়কে দেখে অবাক, বলে, এই, তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি, আমি লুচু তাই না? দেখাচ্ছি লুচুগিরি। জয় লিয়াকে ফেলে দেয় বিছানায়। লিয়া কিছুই বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে জয়ের দিকে।
জয় একটু হেলে খাটে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে বলে, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। লিয়া খুশি হয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। জয় বসে আছে বাইকে। লিয়া বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব? জয় লিয়ার দিকে তাকাতেই ক্রাশ। লিয়াকে খুব সুন্দর লাগছে। জয় হা করে তাকিয়ে আছে লিয়ার দিকে। লিয়া হাতে ধাক্কা দিয়ে বলে, এই কি দেখো এভাবে? না কিছু না, ওঠো। লিয়া বাইকে উঠে বসে। জয় বাইক চালাতে থাকে। হাই লেনে গিয়ে হাই ব্রেক করে। লিয়া জয়কে জাপটে ধরে। এই কি হয়েছে? এভাবে কেউ ব্রেক করে? জয় মুচকি এসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2:23। জয় বসে আছে। জয়ের কাঁধে হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে, তাও লিয়া কিনেই যাচ্ছে। জয় বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারতেছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে জয় আর লিয়া। ফারহান আর মনির বসে আছে সোফায়। ভাইয়া এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞেস কর, আমাকে শেষ করে দিছে এই শয়তান মেয়ে। কি আমি শয়তান? শয়তান না তো কি? আজকে তোমার খবর আছে। জয় কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে যায়। হুট করে মনিরের ফোনটা বেজে ওঠে। মনির বসা থেকে উঠে চলে যায় রুমে। জয় ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে মনিরের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার সামনে আসতেই শুনতে পায়, ম্যাডাম, আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দিব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয় সকাল 9টায়। ওকে ম্যাডাম। জয় মুচকি এসে দরজার সামনে চলে যায়। ভাবতে থাকে, নিজের ঘরে বেইমান মানুষ। আপন মানুষগুলো তো খুব ভয়ানক হয়। উপকারের দাম দেয় না, তাদের চাই টাকা। টাকার জন্য তারা সব করতে পারে। দুধ কলা দিয়ে কাল সব বড় করেছে আমি। ভালোই হলো, সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো। জয় বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে। চোখে পানি যেন টলমল করছে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এ দুনিয়ায় কত রকমের বেইমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেইমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরে বেইমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি দিন শেষে সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়ায় ভালো মানুষ নেই মা। জয় কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলে। লিয়া দরজার পাশে দাঁড়িয়ে জয়ের এসব কথা শুনে। লিয়া জয়কে পেছন থেকে কাঁধে হাত রাখে। জয় পেছনে চেয়ে দেখে লিয়া বাম হাতের পিঠ দিয়ে চোখে পানি মুছে বলে, তুমি এত রাতে আমার রুমে কি করো? আর এত রাতে জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আজ শুনতে চাই। আমার অতীত ছড়ি কি করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার অতীত শুনবে? হুম। তাহলে শোনো। ছোট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুল ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা 2টো বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউয়ের সাথে থাকতো। আমার মা অসুস্থের সময় বাবাকে জানিয়েছি, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম। পরে শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে মনে হয়। একটু পরে শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সা দরকার নাই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দৌড়ে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে। মা, মা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি বলো মামা? হ্যাঁ, বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুনে অনেক অবাক হই। পরদিন মাকে নিয়ে চলে যাই গ্রামে আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর বলেছে। জয় থেমে যায়। লিয়া বলে, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব?
কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিন ডক্টরের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না? টাকা লাগলে আমি দেবো, তবুও আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কি না তাও বলা যায় না। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দেই, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখি নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতেই কান্না শুনতে পাই। দৌড়ে গিয়ে যা দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে আসে। বাবা, তুই কোথায় ছিলি? তোর মা আর নেই। এটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভেতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকি। জানো রিয়া, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে, একটু পরে উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়। আমি তোর মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেই। আমার মা আর আসেনি, ঘুম থেকে ওঠেনি। শেষ ঘুম ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে মাকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে দামি দামি মানুষ হবো আমি, টাকার ওপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব, মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, আর সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ, টাকা পয়সা হাতের ময়লা। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালার বাসায় যাইনি, চলে যাই ঢাকায়। সেই বাবা নামের অমানুষটাকে খুঁজে বের করি। কিরে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নেই তোর, চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই। কি কাজ? শেষ করে যাই বাবা নামের অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামের অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বেরোতে চাইলে পেছন থেকে গলা চেপে ধরে রীতি নামে সেই অমানুষটার মেয়ে, তাকেও গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মা এসব দেখে স্টক করে মারা যায়। চলে আসি আমাদের সেই বাড়িতে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার জেকে। জয় বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। লিয়া ভাবে, একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। জয়, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাত তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। জয় লিয়াকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। জয় বিছানায় বসে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। মনিরের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কই যায় কি করে। নিজের বাসার থেকেও ও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। জয় কলটা কেটে দেয়, বিছানায় কাটাকে এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে জয়ের চোখে। জয় ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মনির, সামনে সেই অচেনা মেয়েটা। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করা মানে কি? বলছি তো কাজ হবে। কাজ না হলে জোর করে হতে হবে। আমি চাই জেকে লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে কি করবি তুই? আর বেঁচে আছিস কিভাবে? জেকে তুই? এত অবাকে কিছু নেই। আর রীতি, তুই বেঁচে আছিস আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না। কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? পেছনে তাকিয়ে দেখ। ফারহান পিস্তল ঠেকায় জয়ের মাথায়। তা দেখে জয় অবাক, হেসে দেয় রীতি, সাথে মনিরও। ফারহান, সরি ভাইয়া, জীবনে বাঁচতে হলে টাকা দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা। এখন পেয়েছি কোটির চেয়েও বেশি, তার বদলে তোমাকে নাই করে দিলাম। এই বলেই জয়ের বুকের ডান পাশে গুলি করে দেয় ফারহান। জয় মাটিতে পড়ে যায়। হেসে উঠে সবাই। কি রে, মারবি না আমাকে? আয় মার। ঠাস ঠাস 3টা গুলি এসে লাগে 3জনের কপালে। পড়ে যায় মাটিতে। জয় মাথা ঘুরিয়ে তাকায় পেছনে। মেশিন হাতে দাঁড়িয়ে আছে লিয়া। জয়ের ঠোঁটে মুচকি হাসি। জয় দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে। পিস্তলের বুলেটে চাপি লেগে থাকে সেই জ্যাকেটে। লিয়া এগিয়ে আসে জয়ের সামনে। কি মিস্টার জেকে, কেমন দিলাম? ভালো দিয়েছো, এখন আমাকে দাও। জয় এই কথা বলাতে লিয়া হাতে থাকা মেশিনটাকে ফেলে দিয়ে দৌড়ে এসে জয়কে জড়িয়ে ধরে বলে, না, আমার জেকে কে মারতে পারবো না আমি। তুমি যে আমার কলিজা, আমি যে তোমাকে ভালোবাসি। জয় লিয়াকে ছাড়িয়ে বলে, গেমটা ভালো ছিল। মনস্টার গার্ল বলে কথা। তুমি গ্যাংস্টার, আমি মনস্টার।
জয় লিয়াকে নিয়ে বাহিরে যায়। জয় বাইক উঠে বলে, যাওয়া যাক ভালোবাসার শহরে। চলুক ভালোবাসা তোমার আমার। জয় বাইকটাকে ফুল স্পিড দিয়ে চলে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন। সমাপ্ত।